চলছে কিন্নর স্পিতি সিরিজ, আজ চতুর্থ পর্ব। গত পর্বে টাবোকে এক্সপ্লোর করার পর আজ ডাবল ধামাকা। অবর্ণনীয় যাত্রাপথের শোভা দেখতে দেখতে আজ আমরা যাব পিন ভ্যালি। এক কথায় বলতে গেলে প্রথম দর্শনেই প্রেমে পড়েছি পিন ভ্যালির। কেন পড়লাম, কিভাবে পড়লাম সেটা না হয় ভিডিওতেই দেখো। ভ্যালি যাওয়ার পথে ঢু মারবো ধনকড় মনাস্ট্রিতে, তারপর পিন ভ্যালির স্মৃতিকে বুকে করে আগলে আমাদের পরবর্তী গন্তব্য হবে কাজা। থাকছে আরও এক বাকরুদ্ধকর যাত্রাপথের গল্প। এক্সপ্লোর করব কাজার ওল্ড মার্কেটকে। প্রথম দিনের সাইট সিংয়ে থাকবে কি মনাস্ট্রি, কিবার ভিলেজ আর চিছাম ব্রিজের গল্প। থাকছে এক মায়াবী সন্ধে আর স্মৃতি মেদুর মুহূর্তদের গল্প। এছাড়া কোথায় কোথায় থাকলাম, খরচ কত, সার্ভিস কেমন পেলাম, খাওয়া দাওয়া কেমন হলো, সেসব ইনফরমেশন তো কমপ্লিমেন্টারি। চলো তাহলে আজকের গল্প গাড়ি ছাড়া যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। ঘড়ি বলছে 10টা 3, ক্যালেন্ডার বলছে 20 জুন শনিবার। বস্তা ভরে টাবোর স্মৃতি জমিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য পিন ভ্যালির উদ্দেশ্যে। গুগলে ডিস্টেন্স কত সার্চ করতে গিয়ে দেখলাম ক্যান নট সিম টু ফাইন্ড এ ওয়ে দেয়ার দেখাচ্ছে। এটা দেখে তো আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম। তার মানে আজ অপূর্ব কিছু দেখতে চলেছি। ভালো কথা, এই পিন ভ্যালিকেই কিন্তু ভ্যালি অফ 5 কালার্স বলে। কেন বলে সেটা ওখানে গিয়েই দেখব। আপাতত চলো রাস্তায় কনসেন্ট্রেট করা যাক। স্পিতি নদীকে সঙ্গী করে ধুলোয় মোড়া পথ মারিয়ে আমাদের বাহন এগিয়ে চলেছে দুলকি চালে। এই যাত্রাপথের বেশিরভাগটা জুড়েই শুধু ধুধু প্রান্তর থাকলেও মাঝে মধ্যে এরকম সবুজের বসতি চোখে পড়ছে একটা দুটো করে। আমার যে কি ভালো লাগে এরকম সবুজের আচ্ছাদন। মনে হয় চোখে যেন একটা ঠান্ডা আবেশ ঝাপটা মেরে যাচ্ছে। এই দেখো, বাঁদিকে ক্রিকেট ম্যাচ চলছে। হিমাচলের এই দিকটা কিন্তু ক্রিকেটের ক্রেজ আছে প্রচন্ড। আবার ব্যাক টু সেই রুক্ষতার রাজ্য। যত দূর চোখ যায় সবুজের কোনো চিহ্ন নেই। দেখো, কোল্ড ডেজার্ট যাকে বলে আর কি। আর এই শীতল মরুভূমির বুক চিরে চলে গেছে আমাদের অভীষ্ট রাস্তা। উফ, দেখছো তোমরা ল্যান্ডস্কেপটা, দেখছো রাস্তাটা, দেখছো ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার মাথায় দেখো ইতিউতি বরফ ছড়িয়ে। আর এই যেগুলো দেখছো এগুলোকে ভূবিজ্ঞানের ভাষায় বলে হুডু বা আর্থ পিলার। আমার তো মনে হচ্ছে হোমওয়ার্ক করে আসেনি বলে ক্লাস টিচার দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছে। চিন্তা নেই, আমাদের এই স্পিতির যাত্রাপথে এরকম আমরা আরো পাব। কখনো চড়া রোদ তো কখনো মেঘের আড়াল, আর চোখের সামনে পাল্টে পাল্টে যাওয়া দৃশ্যপট, আমাদের গাড়ির সবার আড্ডা, খুনসুটি, সব মিলিয়ে এই যাত্রাপথকে আরো উপভোগ্য করে তুলেছে। একটা ছোট্ট ব্রেক, টি ব্রেক, অপূর্ব একটা জায়গায় দাঁড়িয়েছি। এই হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ। অপূর্ব অপূর্ব লাগছে, কি যে ভালো লাগছে। আর আজকের আকাশটা নিয়েও কোনো কথা হবে না। নীল উন্মুক্ত আকাশ, মাঝে মাঝে একটু সাদা মেঘ, আর এরকম এক একটা পাহাড়ে এক এক রকম টেক্সচার। ব্রেক ওভার, ব্যাক টু পথ। আমাদের পরের গন্তব্য এই স্পিতি সফরের এক অন্যতম আকর্ষণ ধনকড় মনাস্ট্রি। ধনকড় নাম তো শোনা হি হোগা। এই যে ধনকড় যাওয়ার রাস্তা ধরলাম আমরা। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা যারা আমায় চেনো তারা তো জানোই, যারা প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে না গন্তব্যের থেকেও এই যাত্রাপথের বাঁকে বাঁকে জমে থাকা গল্পেরা
অনেক অনেক বেশি প্রিয়, তাই আমার গল্পে যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। তো তোমাদের কারুর যদি মনে হয় কি এত রাস্তা দেখাচ্ছে, লেংদি ভিডিও, প্লিজ স্কিপ করে যেও। আর যারা আমার মতোই জার্নি পাগল, তোমরা যাত্রাপথে সিট বেল্টটা আরেকটু শক্ত করে বেঁধে নিও, কেমন? এখন না, যাত্রাপথে আপাতত ঢিলে করতে পারো, কারণ আমরা ধনকড় মনাস্ট্রি এসেই গেছি প্রায়। ওই যে দেখা যাচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে যে যে ল্যান্ডস্কেপগুলো দেখতে পাচ্ছি, জাস্ট কোনো কথা হবে না। এখন ধনকড় মনাস্ট্রিতে এসেছি, এখান থেকেও যা দেখা যাচ্ছে আলাদাই। প্রায় ৩,৮৯০ মিটার উচ্চতায় একটি খাড়া পাথুরে ক্লিফের উপর ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এই মঠটি তার অনন্য স্থাপত্য এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। স্থানীয় ভোটি ভাষায় ধান শব্দের অর্থ খাদ বা ক্লিফ এবং কার মানে দুর্গ, অর্থাৎ ধনকড় শব্দের অর্থ হল পাহাড়ের চূড়ার ক্লিফে অবস্থিত দুর্গ। প্রায় 1000 বছরের পুরনো এই মঠটি তিব্বতী বৌদ্ধ ধর্ম গেলুপ্পা বা হলুদ টুপি সম্প্রদায়ের অধীনস্থ। ক্লিফের ক্ষয় এবং ভূমিকম্পের ঝুঁকির কারণে বিশ্ব স্মৃতিস্তম্ভ তহবিল ধনকড় মনাস্ট্রিকে বিশ্বের 100টি সবচেয়ে বিপন্ন প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই ধনকড় মনাস্ট্রিও অসাধারণ অসাধারণ। কবেকার ঐতিহ্য বহন করে চলেছে যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে। তাই মিস করো না, একদম মিস করো না। আরেকটা জিনিস রিকোয়েস্ট, ওখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ফটোগ্রাফি অ্যালাউড নয়, ভেতরে ফটোগ্রাফি করা বারণ। তাও মানুষজন যাচ্ছেন, ফটোগ্রাফি করছেন। তাদেরকে বললে তারা বলছে মেমোরির জন্য তুলছি। আরে বারণ, চোখের দেখে মেমোরি তৈরি করো না, ছবি তুলে নিয়ে গিয়ে কী মেমোরি হবে? সেই তো কদিন পর ছবিগুলো এখানে ওখানে পড়ে থাকবে। বেকার বেকার, এগুলো উচিত না। অ্যাটলিস্ট এদের রিলিজিয়ানকে রেসপেক্ট করা উচিত। বারণ করেছে নিশ্চয়ই কোনো কারণে, তাই না? যাই হোক, আমি দেখালাম না, আমি আমার কর্তব্য করলাম। তোমরা যারা আসবে, আশা করি তোমরাও তোমাদের কর্তব্য করবে। তাই এইটুকু অনুরোধ রেখে আমরা চললাম সোজা পিন ভ্যালির পথে। শুধু মাঝে একটা লাঞ্চ ব্রেক নেব হয়তো। তবে তোমাদের আরেকটু ভালো করে মনাস্ট্রি না দেখাতে পারার আক্ষেপও নিয়ে যাচ্ছে একটু। আশা করি তোমরা নিজেরা এসে সচক্ষে দেখে আমার এই আক্ষেপটা মিটিয়ে দেবে। ঘড়ি বলছে 1:34। আমরা দাঁড়ালাম মধ্যাহ্ন ভোজের জন্য। গাড়ি থেকে নামতে না নামতেই রীতিমতো একটা ঝড় এসে যেন ধাক্কা মারলো আমাদের। কি যে ভালো লাগছে। যাই হোক, চলো এবার খেয়ে নেওয়া যাক। আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাটনি। যথারীতি রান্না ফাটাফাটি হয়েছে। আর ডেজার্ট হিসেবে রয়েছে ধাবার পেছনের এই ভিউটা। আচ্ছা, ভালো কথা, তোমরা যারা এই সিরিজের আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই। যারা আজ প্রথম দেখছো তাদের বলি, আমাদের এই সম্পূর্ণ স্পিতি ট্যুরটার আয়োজক কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটাই ওদের সাথে আমার প্রথম অভিজ্ঞতা। আজ 6ষ্ঠ দিন। এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো। কাউকে কমপ্লেন করার কোনো জায়গা দিচ্ছে না এরা। এই 10 রাত 11 দিনের টোটাল কল্পাকিন্নর ও স্পিতি ট্যুরটা করতে খরচা মাথাপিছু 34,000 টাকা ডবল শেয়ারিং এর জন্য, আর ট্রিপল শেয়ারিং হলে 32,000 টাকা মাথাপিছু। এর মধ্যে ট্রেন ফেয়ার ইনক্লুডেড নয় কিন্তু। এবার বাকি ডিটেলস জানতে সরাসরি যোগাযোগ করে নিও। নাম্বার দিলাম স্ক্রিনে আর ভিডিও ডেসক্রিপশনে। বাই দ্য ওয়ে, খেয়াল করেছো কি, স্পিতি নদীর সঙ্গ আপাতত ত্যাগ করে আমরা পিন নদীর হাত ধরেছি। এই নদীটার উৎস পিন পার্বতী পাস সংলগ্ন একটা হিমবাহ। একটু আগেই স্পিতির যে একটা চওড়া রূপ দেখলাম, ওখানেই এই পিন নদী স্পিতি নদীতে মিশেছে। আহা, দেখছো তোমরা দৃশ্যপটটা দেখছো? যত এগোচ্ছি প্রকৃতির শোভা, রঙের বৈচিত্র্য যেন ক্রমশ বাড়ছে। ইনফ্যাক্ট দূরের পাহাড়গুলোয় বরফের পরিমাণও বেশ বেশি। নির্দ্বিধায় বলতে পারি এই সফরের, মানে এই গোটা কিন্নর স্পিতি সফরের এখনো পর্যন্ত ল্যান্ডস্কেপ ওয়াইজ
সবথেকে সুন্দর পথ পেলাম এই পিন ভ্যালিতে প্রবেশ করে। বিশ্বাস করো, জাস্ট গোগ্রাসে গিলছি এই গোটা যাত্রাপথের নৈসর্গকে। কি যে সাংঘাতিক হাওয়া বইছে বাইরে। ঘড়ি বলছে 3:26। ড্রাইভার দাদা বলল আরো মিনিট 10 রাস্তা বাকি। কি তোমরা এক্সাইটেড তো? এই যে জায়গাটা দেখছো না, ভ্যালি অফ 5 কালার্স বলে সার্চ করলে এই দৃশ্যপটের ছবিটাই ভেসে ওঠে। আবারও অভিধানে শব্দের টান পড়েছে। ঠিক কোনো শব্দ জানি না আমি কি বলবো, কি বলতে চাইছি সেটাই ভুলে গেছি এই ল্যান্ডস্কেপটা দেখে। দেখো, এই হচ্ছে পিন ভ্যালি। যে রাস্তা দিয়ে এলাম, নতুন করে আর কি বলি, কথা হারিয়ে যায়, বুঝে উঠতে পারি না কি বলবো, কি বলা উচিত। ঠিক বিশ্বাসও করতে পারি না নিজের চোখকে যে যা দেখছি এটা এতটা এতটা যে সুন্দর, সেটা সত্যি দেখছি তো। অপূর্ব অপূর্ব। আমাদের হোটেল পিন পার্বতী এখানে। অনুভূতিগুলো অন্যরকম আর কি, বলে বোঝানো, বলে ব্যক্ত করা বড্ড টাফ। শুধু হা করে দেখতে হয়, গিলতে হয়, আর নিজেকে বিশ্বাস করাতে হয় যে যেটা দেখছি এটা সত্যি সত্যি দেখছি। অলৌকিক জগৎ একটা, মনে হয় না আমাদের জগতের সাথে এই জগৎটার কোনো লিঙ্ক আছে বা কানেকশন আছে বলে। চলো এবার ঘর দেখানোর পালা। কি ঘর পেয়েছি জানি না। জয়দেবের কাছে চাবি কোন দিকে রে? এইটা ভুলে গেছি। এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, ঢুকেই বাঁ দিকে বেশ বড় একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। চলো এবার ঘরে ঢুকেই এখানে একটা ইন্টারকম দেখতে পাচ্ছি। অপূর্ব রুম। আহা, কি বলি, ফাটাফাটি একটা কিং সাইজ বেড, এবং আমার খুব পছন্দের পাইন কাঠ দিয়ে এই ঘরটাকে ডেকোরেট করা। একটা এইরকম কিং সাইজ ভিউ উইন্ডো আছে, যেখান থেকে সোজা এই পুরো পিন ভ্যালিকে দেখা যায়। ওখানে মাউন্ট পার্বতীকে দেখা যায়। এদিকে ভিউ উইন্ডো। আহা, অপূর্ব, কোনো কথা হবে না। এদিকে একটা আয়না আছে প্রসাধনের জন্য। আর কিছু দেখানোর দরকার নেই মনে হয়। এই রুমটা যা
দুটো সুন্দর চেয়ার এবং মাঝখানে একটা দারুণ টি টেবিল রয়েছে। সবকিছুতে রুচির ছাপ। ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। প্রথম ধাক্কাটা আপাতত সামলেছি, মানে এই যে সৌন্দর্যের ধাক্কা, এটা সামলে উঠতে বিশ্বাস করো সময় লাগছে। একটা ঘোর তার মধ্যে ঢুকে গেছিলাম, ঘোরের মধ্যে একটু কাটলো। কেটে যেটা রিয়েলাইজ করলাম, আমাদের কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আমার এয়ারটেলেও নেই, জিওতেও নেই। এই এতদিন যতদিন আমরা ট্যুর করছি, কল্পাকিন্নর প্লাস টাবোতে কালকে ছিলাম, টাওয়ার নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। তবে এই পিন ভ্যালিতে কিন্তু টাওয়ার একদম নেই। জানি না ওয়াইফাই আছে কিনা, যদি ওয়াইফাই না থাকে একটু চাপে পড়বো। তবে এই রকম জায়গায় এসে এগুলো এক্সপেক্ট করাও উচিত না, আমি তাই এক্সপেক্টও করছি না। দেখা যাক, যদি ওয়াইফাই থাকে তাহলে সোনায় সোহাগা হবে। গুড নিউজ, ওয়াইফাই আছে। এই যে সৌরভ বলছে ওয়াইফাই। আর কিছু দরকার আছে বলে? এরম জায়গা, নেটওয়ার্ক, এই হোটেল, কিছু লাগে মানে না খেতে দিলেও আমি এখানে থেকে যেতে পারবো, কোনো আমার চাপ নেই। অপূর্ব, বলো। 94 হলো পাসওয়ার্ড। ঘরে আর বসে থাকা গেল না কিছুতেই। বেরিয়ে দেখি বিরাট বিরাট ব্যক্তিত্বরা কেউ গভীর আলোচনায় ব্যস্ত, কেউ জল আনতে বেরিয়েছে, তো কেউ আবার রুট মারছে। ওদিকে দূরে মাঠে সম্ভবত মটরশুঁটি চাষ হচ্ছে। প্রচন্ড হাওয়া হচ্ছে, হাওয়া মানে দাঁড়াতে দিচ্ছে না। একটা পুতুলের সন্ধান পেয়েছি, দেখবে? রিনজিং, হ্যালো রিনজিং। রিনজিং ওর মতো খেলে যাচ্ছে, একদম পুতুল। রিনজিং, হাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আয় ক্যামেরা ভালো চলে। আয়। রিনজিং, সে হাই। হাই হাই করে দাও, হাই। পুতুল, একদম পুতুল একটা। ক্যামেরাটা একটু দূরে করো, মুখটা আছে। कौन है ये? कौन है? উফ, মিষ্টি লাগছে। कौन है ये? রিনজিং, ওর নাম রিনজিং ডোলমা। কি মিশুকে বাচ্চা, কি মিশুকে বাচ্চা। একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, এই মেয়েটি, ওর সারল্য, ওর প্রাণোচ্ছলতা আমায় সারা জীবন এই পিন ভ্যালিকে ভুলতে দেবে না। প্রেমে পড়ে গেলাম এই পিন ভ্যালির। তোমরাই বলো না, না পড়ে উপায় আছে? এখান থেকে মানে আমি যে ভ্যালিতে আছি, পিন ভ্যালিতে কোনো সেলন নেই, কোনো চুল কাটার দোকান নেই। এখান থেকে কাজায় যেতে হয়, তো তারপর 50 কিলোমিটার দূর গিয়ে তবে চুল কাটতে হয়। তো এখানে লাইভ চুল কাটা দেখছি, পাওয়ার ব্যাংক লাগিয়ে ওখানে ট্রিমার দিয়ে চুল কাটা চলছে। আচ্ছা, বড়িয়া হ্যাঁ। কত মানুষের সাথে দেখা হয়, আলাপ হয়। এক্ষুনি একজনের সাথে আলাপ হলো, স্কটল্যান্ড থেকে এসেছে, সাইকেলে করে পুরো জায়গাটা ঘুরছে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি বেঁচে থাকার জন্য কি করো, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? বলছে আই এম আনএমপ্লয়েড। ও কোনো কাজই করে না, ও শুধু ঘুরে বেড়ায়। এই যে আরো একটা কিউটনেসের ডিব্বা, কি মজা পেয়েছে দেখো। সময় যেন বড্ড ধীরে চলছে এখানে। ওই যে বললাম না, নেটওয়ার্ক নেই, ভাগ্যিস নেই। যাই হোক, সৌরভ, ওয়েন্দ্রিলা, জয়দেব আর আমি এবার একটু লোকাল রেস্তোরাঁয় যাচ্ছি। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়।
একটা মিনিট, হ্যাঁ। কি বলে তুমি বাইবে আমরা এত গল্প করছি, ভূতের গল্প থেকে শুরু করে প্রচুর গল্প তো করতে করতে আমরা কি অর্ডার করেছি সেটাই বলতে ভুলে গেছি। আমরা আপাতত এখানকার একটা ছোট্ট রেস্টুরেন্টে এসেছি, মানে এখানকার মধ্যে যথেষ্ট ভালো, ইন্টেরিয়ার ভালো, ভিউ ভালো। তো আমরা কি অর্ডার করেছি বন্দিলা? টিবেটিয়ান পিৎজা, আরেকবার বলো কি অর্ডার করেছি? টিবেটিয়ান পিৎজা, হ্যাঁ, চিকেন মোমো, Okay. আর থুপকার Chicken মধ্যে একটা momo, ভেজ মোমো, Veg momo. আর একটা স্যুপ। আচ্ছা এইটা হচ্ছে টিবেটিয়ান পিৎজা, এইটা হচ্ছে চিকেন মোমো, ভেজ মোমো এই হ্যাঁ সরি ভেজ মোমো। আর আর তুই কি খাচ্ছিস? কি স্যুপ এটা? ও জানে না, কিছু একটা পেয়ে গেছে, খাচ্ছে টিবেটিয়ান স্যুপ। টিবেটিয়ান স্যুপ। প্রায় ঘন্টা দেড়েক রেস্তোরাঁতে কাটিয়ে বাইরে বেরোলাম। ঘড়ি বলছে 7:41, এখনো আলো রয়েছে। ওই যে বললাম না, সময় এখানে বড্ড ধীরে চলে। সারা সন্ধে জম্পেশ একটা ল্যাদ খেয়ে মন ভরিয়ে রাত্রে ডিনারে খেলাম অপূর্ব একটা খিচুড়ি, বেগুনি, ডিমের অমলেট আর পাঁপড়। পিন ভ্যালি থেকে সুপ্রভাত। কি যে অপূর্ব একটা সকাল দেখছি, এত ফ্রেশ লাগছে বলে বোঝাতে পারবো না। তার কারণ আমাদের এই হোটেল এবং এই ঘরটা একটু দেখাই। রোদ পড়েছে, কি অপূর্ব লাগছে দেখো। এদিকে ভিউ উইন্ডো, যেখান থেকে সোজা এই পুরো পিন ভ্যালিটাকে দেখা যাচ্ছে। কি আকাশ, কি ল্যান্ডস্কেপ, অপূর্ব। আর এই রুমের আরও একটা ভিউ উইন্ডো আছে, এই যে এইখান থেকে এই রোদটা ঘরে ঢুকেছে। এইটা পূর্ব দিক, আর এই হচ্ছে এদিককার ল্যান্ডস্কেপ। পিন ভ্যালি কিন্তু অত্যন্ত রিমোট একটা জায়গা, এখানে ভালো অ্যাকোমোডেশন পাওয়াটাই চাপের। এটা এখানকার বেস্ট অ্যাকোমোডেশন পিন পার্বতী। আমাদের এই কেদারনাথ ট্রাভেলসের যে ওনার রাজুদা, আমাদের একটা গ্রুপ আছে স্পিতির, প্রত্যেকবার যখন ট্রিপ হয় একটা করে গ্রুপ তৈরি হয়। তো সেই গ্রুপে মেসেজ দিয়েছিল যে আমাদের যে পরবর্তী গন্তব্যগুলো যেমন টাবো, কাজা, পিন ভ্যালি, এখানে ভালো অ্যাকোমোডেশন পাওয়াটা মুশকিল হয়। তাই আমাদের এক্সপেকটেশন যেন একটু লো থাকে, কারণ সবসময় গরম জল নাও থাকতে পারে, নেটওয়ার্ক নাও থাকতে পারে, এই সব ব্যাপারে। তো আমরা এক্সপেকটেশনটা লোই করে ফেলেছিলাম ওই মেসেজটা দেখার পর, যে ভেবেছিলাম যে শুধু ব্ল্যাঙ্কেটটা আর টয়লেটটা ঠিকঠাক থাকলেই হলো। কিন্তু এই হোটেলটা বা এই অভিজ্ঞতাটা, এখানে থাকার অভিজ্ঞতাটা এই গোটা সফরের ওয়ান অফ দ্য বেস্ট ফর শিওর। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো। আবারও এরকম একটা ঘর হলে মন এমনি ভালো হয়ে যায়। অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে এখন জিনিসপত্র, গোছানো গাছানো চলছে। কিন্তু কি বলবো, এটা মুখে মিষ্টি একটা রোদ, ঠান্ডা ছুঁয়ে। ওই দেখো কটা বাজে এখন, চা নিয়ে হাজির, লাও। দুধ চা, লিখাচ্ছ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না ও দেবে, হ্যাঁ জয়দেবকে দাও, জয়দেব খাবে। এই যে চাও হাজির, বেটটি, এত ভালো টাইমিং। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। তোমরা যারা পিন ভ্যালি মিস করছো, তোমরা জানো না তোমরা কি মিস করছো। স্পিতি এলে অবশ্যই একটা রাত পিন ভ্যালিতে থেকো, হয়তো বাজেটটা একটু বাড়বে ওভারঅল ট্যুরের, কিন্তু ওর্থ ইট। মানে পুরো এতক্ষণ
আমরা মানে এতদিন ধরে যে যে ল্যান্ডস্কেপগুলো দেখে আসছি, এত রুক্ষতা দেখেছি, এই পিন ভ্যালিতে এসে মনে হচ্ছে যে রুক্ষতার সাথে প্রাণোচ্ছল একটা ব্যাপারও মিশে আছে, প্রাণবন্ত একটা ব্যাপার মিশে আছে। যেরকম উপরের পাহাড়গুলো রুক্ষ, ঠিক তেমনই গ্র্যাজুয়ালি যত পাহাড়টা নেমেছে সবুজের আস্তরণ বাড়তে থেকেছে এবং নিচে তো একদম সবুজ ভ্যালিটা ফাটাফাটি ফাটাফাটি। ধীরে ধীরে জেগে উঠছে পিন ভ্যালি। রাস্তা বানানোর কাজে লেগে পড়েছে এখানকার কর্মীরা। একটা দুটো গাড়ি, গরুর পাল, এরা সবাই বেরিয়ে পড়েছে যে যার অভীষ্ট গন্তব্যের লক্ষ্যে। ওই দেখো, চিল ঈগলরা একসাথে চক্কর কাটছে কিভাবে, সম্ভবত তাদের খাদ্যের অন্বেষণে। এই পিন ভ্যালিতে আসার পর থেকে এখনো পর্যন্ত এখনো 1 সেকেন্ডের জন্য আমি হাওয়াকে থমকে যেতে দেখিনি। আর এখানে সম্ভবত মটরশুঁটি চাষ হচ্ছে। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে লুচি আর ছোলার ডাল। এবার লুচিটা আমি খাবো না, আমার লুচিটা ঠিক পোষায় না আর কি, মানে স্যুট করে না। তো সেই কারণে ওরা আমার জন্য রেখেছে বাটার টোস্ট, ডিম সেদ্ধ, সাথে একটা লাড্ডু রয়েছে, আর আমি ছোলার ডাল 1 বাটি এক্সট্রা নিয়েছি। এই যে, আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের ভিউ। ঘড়ি বলছে 9:12, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পিন ভ্যালিকে। অবশেষে বিদায় জানাচ্ছি আমরা। আশা করি আবারও আসবো এবং অনেকটা সময় নিয়ে পরের বার আসবো, কারণ এক্সপ্লোর করার অনেক কিছু রয়েছে। এবার অনেকটাই কম সময়, জাস্ট একটা রাতের জন্য, তাও যা মেমোরি, যা স্মৃতিসিন্ধুকে ভরে নিয়ে যাচ্ছি সেটা অনন্য অনন্য, কোনো কথা হবে না। আমি বেশি কিছু বলতে চাই না এখন। তোমরা শুধু চুপচাপ একটু এই যাত্রা পথটা উপভোগ করার চেষ্টা করো। এই যে ভ্যালির শীতল বাতাসের স্পর্শ, এটাকে স্ক্রিনের ওপার থেকে মনে মনে ছুঁয়ে দেখার চেষ্টা করো। পিন ভ্যালি ছেড়ে আমরা ফাইনালি ব্যাক টু স্পিতি ভ্যালি, অর্থাৎ পিন নদীর সঙ্গ ছেড়ে আবারও আমরা স্পিতি নদীর সঙ্গী হলাম। ঘড়ি বলছে 10:15। আমাদের আজকের প্রথম স্টপ হবে কাজা ওল্ড মার্কেট। আমাদের ড্রাইভার দাদের তেল ভরানো আছে, কিচেন টিমের বাজার করা আছে, আর আমরাও একটু না হয় এক্সপ্লোর করব। চলো যাওয়া যাক। ডান দিকের হুডু বা আর্থ পিলারের সেনাদের দেখছো? কাল যখন পিন ভ্যালি আসছিলাম বলেছিলাম না সামনে আরো অনেক পাবো। ভগবানের কি অদ্ভুত সৃষ্টি, তাই না? স্পিতি নদী এখানে কতটা চওড়া দেখছো? কাজা কিন্তু আমরা অলমোস্ট এসেই গেছি। এই যে, সম্ভবত এই গেটটাই গাজা ডিস্ট্রিক্টে ঢোকার গেট। আমরা একটু নেমেছি, এটা হচ্ছে কাজার বাজার বলছে, মেইন বাজার, পুরনো কাজা। তো এখানে 1 ঘন্টা মতো আমাদের হাতে সময় আছে। আমাদের ড্রাইভাররা যারা, তারা তেল ভরাতে যাবে, আর আমাদের কিছু এখান থেকে খাবার দাবারের জিনিস তুলতে হবে। তো আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করি। সুরজ ধাবা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আকাশের কালারটা কি! কি মনস্ট্রি, ম্যাপ অফ স্পিতি ভ্যালি। বাজারে ঢুকেই একদল মহিলাকে বসে থাকতে দেখলাম।
জিজ্ঞেস করে জানলাম ওরা বিআরওতে কাজ করে, কাজে যাবে বলে এই গাড়িটার জন্যই ওরা অপেক্ষা করছিল। আরেকটু ভেতরে ঢুকে দেখি বেশিরভাগ দোকানই বন্ধ। লোকাল একজন বলল আজ রবিবার, আর রবিবার এখানে মার্কেট বন্ধ থাকে, হাতে গোনা কয়েকটা দোকান ছাড়া। যাই হোক, চলো এবার একটা ছোট্ট ক্যাফে খুঁজে কিছু খাওয়া যাক। এই যে ফাইনালি পেয়েছি ববস কিচেন। ছোট্ট একটা ক্যাফে, কিন্তু ইন্টেরিয়ারটা খুবই অ্যাস্থেটিক। কাজা মার্কেটে আমরা যেখানে এসেছিলাম, এই রেস্টুরেন্টের নাম ববস। অপূর্ব খেলাম সেজওয়ান চিকেন, সত্যি সত্যি অনেকদিন বাদে এরকম মানে কি বলবো, একদম ঝাঝালো সেজওয়ান খেলাম। প্লাস চিকেন ক্লিয়ার স্যুপ জয়দেব নিয়েছিল, সেটাও দারুণ। এবং লাস্টে ওয়াটারমেলন জুস, সেটাও অপূর্ব খেয়েছি। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, বহুত বড়িয়া লাগা। কিতনা हुआ हमारा? 590। ওকে। মার্কেটের টাইম আপ, এবার সোজা আমাদের কাজা রাস্তানায়। মেন কাজা টাউন থেকে একটু বাইরে থাকবো আমরা, ওই 7 থেকে 8 কিলোমিটার, রাংরিকের কাছাকাছি। কেন থাকবো সেটা ওখানে গেলেই বুঝবে। এই যে রাস্তাটা সোজা গেলে কি মনাস্ট্রির দিকে যাচ্ছে, আর আমরা যাব এই বাঁদিকে ব্রিজটা পেরিয়ে। চলে এসেছি আরও একটা ফাটাফাটি আস্তানা, যা বুঝতে পারছি ভাসপা রিসর্ট। গুগলে চেক করলাম 4.7 স্টার রেটিং। যে লোকেশন অদ্ভুত সুন্দর। আমার সামনে এই হচ্ছে ভিউ, অনেকটা আইসোলেটেড এই হোটেলটা। আশা করছি এখান থেকে অসাধারণ নাইট স্কাই দেখতে পাবো, এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য এই জায়গাটা খুব ভালো। আশা করছি সেই এক্সপিরিয়েন্সটাও একদম পুরো দমে উপভোগ করতে পারবো। তো চলো এবার রুম ট্যুর করাবো। রুম অ্যামিনিটিস কেমন, হোটেল কেমন, সার্ভিস কেমন, সব তো দেখতেই পাবে। আপাতত এখনো পর্যন্ত যে কটা জায়গায় থেকেছি প্রত্যেকটা জায়গা টপ ক্লাস, খুব ভালো, এবং এটাও তার ব্যতিক্রম নয়। চলো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে 205 নম্বর রুম। ঢুকছি, হ্যাঁ, ঢুকেই একটা কিং সাইজ বেড, এদিকে ভিউ উইন্ডো, এদিকে ভিউ উইন্ডো। তবে এটাই এই রুমটার ইউএসপি নয়। ইনফ্যাক্ট এখানে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের এই একই রকম অ্যামিনিটিস বলতে পারি। এবার যেটা মেন ইউএসপি সেইখানে যাই। এই দরজাটা খুললাম, জাস্ট দেখো, এই হচ্ছে ভিউ। পুরোটা লম্বা ব্যালকানি, মানে প্রত্যেকটা রুম থেকে ব্যালকানি অ্যাক্সেসেবল। আর আমি যদি ডান দিকে যাই, এই দেখো পুরো ফুল ভিউ, 270 ডিগ্রি, অলমোস্ট 180 ডিগ্রি তো বটেই, যদি হাফ টু 180 ডিগ্রি ফুল ভিউ পাচ্ছি। আলাদাই আলাদাই। এরকম স্টে হলে এমনি তো সব ভালো হয়ে যায়, তাই না? ক্যা বাত, কোনো কথা হবে না। চলো ওয়াশরুমটা একটু দেখিয়ে নি। এখানে একটা আলমারি রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। কিন্তু এই চেয়ার নিয়ে এখানে বসার কোনো মানেই হয় না, এত ভালো ব্যালকানি যখন আছে ওখানেই সময় কাটবে। ওদিকে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, ইন্টারকম রয়েছে। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি, এদিকে বেশি নাই না। মোটামুটি একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলে যা যা থাকা দরকার। প্রিমিয়াম বলছি এই কারণে, কারণ এইরকম রিমোট জায়গায় এইরকম প্রিমিয়াম অ্যামিনিটিস ইটসেলফ কমেন্ডেবল। ফাটাফাটি, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার রুমটা তো দেখলে, এবার সৌরভ আর ওয়েঞ্জেলার রুমটা দেখাই।
একই অ্যামিনিটিস, এখানে কিং সাইজ বেড, এদিকে একটা ভিউ উইন্ডো। আমাদের শুধু দুটো ভিউ উইন্ডো ছিল, এখানে দুটো ভিউ উইন্ডো নেই, কিন্তু ওয়েন্ড্রিলার যেটা আছে সেটা হচ্ছে এই রকম একটা ব্যালকানি। আহা, সেই ব্যালকানি থেকে এই পাশের এই ভিউ যেটা আমরা পাচ্ছি না, এই ভিউটা আমরা পাচ্ছি না, আমরা ওই সাইডটার ভিউ পেয়েছি। অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। প্রত্যেকটা রুম তুখোর, আর হোটেলটা ইটসেলফ যা লোকেশন, কোনো কথা হবে না। সেরা 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 সেরা, ছিটকে গেছি। কি বুঝলে তো কেন আমরা এখানে উঠেছি? কাজা টাউন থেকে এই ভাইবটা কখনো পাবে না। আর যেটা পাবে না সেটা হলো হোটেল থেকেই কি মনাস্ট্রির দর্শন। ওই যে, ইনফ্যাক্ট হোটেল থেকেই এখানে মাঝে মাঝেই বালির ঘূর্ণিঝড় দেখা যায়। গ্রুপ ট্রিপের যে ভালো দিকগুলো সবসময় আমি বলি যে কিছু সম্পর্ক তৈরি হয়, সেরকমই এখানে এক কাকু কাকিমা তার তাদের সুযোগ্য সন্তান তারা ঘুরতে এসছেন। তো তারা আমাকে এতটাই আদর যত্ন ভালোবাসা দিচ্ছে যে আমি আপ্লুত। তো আমি কাকুর সাথে একটু আলাপ করাই। এই যে কাকু, কেমন লাগছে বলো? দারুণ দারুণ। হোটেলটা কেমন? ভাষায় প্রকাশ করা যাবে না যে কিরম ভাবে থাকছি আর হোটেলটা কিরম। আর এখনো পর্যন্ত ওভারঅল এক্সপিরিয়েন্স ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে কেদারনাথ ট্রাভেল সম্পর্কে 100 যদি কেউ মার্কস দিতে বলে আমি 100 200 দেবো। ফাটাফাটি কোনো কথা হবে না বলো। কোনো জায়গায় খাওয়া দাওয়া হোটেল। এবার লাঞ্চের পালা। আজকের মেনুতে রয়েছে জিরা রাইস, আলুর দম, ডিমের কারি আর চাটনি। ঘড়ি বলছে দুটো। আমরা এবার বেরোচ্ছি আমাদের আজকের সাইট সিং এর জন্য। কোথায় কোথায় যাই সেটা ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো। আচ্ছা না থাক, বলেই দিই, তাতে আমার মনে হয় তোমাদের এক্সাইটমেন্টটা আরো একটু বাড়বে। আমরা এখন যাচ্ছি এই স্পিতি সফরের দুটো মূল আকর্ষণকে দেখতে, কি মনাস্ট্রি আর চিছাম ব্রিজ। পথে কিব্বারও পড়বে, সেখানেও একটু দাঁড়াবো। বাইরে যে কি পরিমাণ হাওয়া চলছে তোমাদের কি বলি, জানলা খুলে রাখা যাচ্ছে না গাড়ির। আচ্ছা চলো, রাস্তায় যেতে যেতে কি মনাস্ট্রির গল্পটা ছোট্ট করে বলে রাখি। আজ থেকে প্রায় 1000 বছর আগে একাদশ শতকে মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের শিষ্যদের হাত ধরে এই কি মঠের যাত্রা শুরু হয়েছিল। তারপর সময় যত গড়িয়েছে এই মঠের কপালে জুটেছে একের পর এক ঝড়ঝাপটা। চতুর্দশ শতকে রক্তপিপাসু মঙ্গলদের আক্রমণ, তারপর লাদাখ আর কুল্লুর রাজাদের যুদ্ধ, কিংবা ঊনবিংশ শতকে দোগরা সেনাপতি জোরোয়ার সিং এর তাণ্ডব। প্রতিবাদী এই মঠ আগুনে পুড়েছে, লুট হয়েছে, ভেঙে গুঁড়িয়ে গেছে। এমনকি 1975 সালের এক ভয়াবহ ভূমিকম্পেও এর প্রাচীন কাঠামোর অনেকটাই মাটির সাথে মিশে গিয়েছিল। কিন্তু স্পিতির মানুষের বিশ্বাস আর লামাদের নিষ্ঠাকে ধ্বংস করা যায়নি। প্রতিবার ছাই থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠেছে এই কি মঠ। পুরনো ধ্বংসস্তূপের ওপর নতুন ঘর বানাতে বানাতে আজ এটি একটি অদ্ভুত পিরামিডের রূপ নিয়েছে। এই মঠের সরু গলি আর অন্ধকার ঘরগুলোর ভেতরে হাঁটলে আজও ইতিহাসের গন্ধ পাওয়া যায়। দেয়াল জুড়ে রয়েছে শতাব্দী পুরনো থাঙ্কা চিত্র, তিব্বতী মুরাল, দুর্লভ তালপাতার পুঁথি আর এক সময় মঠ রক্ষার জন্য ব্যবহৃত অদ্ভুত সব প্রাচীন অস্ত্র। শীতকালে যখন -20-30 ডিগ্রিতে এই পুরো উপত্যকা বরফে জমে পাথর হয়ে যায়, তখনও এই মঠের নীরবতা ভেঙে ভেসে আসে 1000 বছরের প্রাচীন তিব্বতী সিংহার গম্ভীর গর্জন আর খুদে লামাদের মন্ত্রোচ্চারণ। দূরে রাংরিকের পাহাড় থেকে বা কাজার পথ ধরে চললে ভোরের প্রথম আলোয় বা সূর্যাস্তের শেষ সোনা রোদে এই মঠের দিকে তাকালে সত্যি মনে হয় এটি কোনো সাধারণ ইমারত নয়, এটি সময়কে জয় করে দাঁড়িয়ে থাকা স্পিতির এক জীবন্ত ইতিহাস। চলো দেখা যাক ভেতরে ছবি তোলার পারমিশন দেয় কিনা। গুড নিউজ, ফাইনালি আমার ভিডিও দেখিয়ে মৌখিক পারমিশন পেলাম। তোমরা কিন্তু এসে তুলতে যেও না, আগে জিজ্ঞেস করো, যদি লামারা পারমিশন দেন তবে তুলো, কেমন? এগুলো আমরা যা যা দেখছি, জানি না এর বয়স কত বা ঠিক কোন শতাব্দীর, তবে একটা অদ্ভুত শিহরণ কাজ করছে। কিন্তু
এটা আমার হয় প্রত্যেকবারই যখন আমি এইরকমই কোনো ইতিহাস বিজড়িত জায়গায় এসে দাঁড়াই। মেডিটেশন রুম। এইটা হচ্ছে ছাদ। এত হাওয়া যে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। যাই হোক, এই হলো মনাস্ট্রি থেকে বাইরের ভিউ। আর ওই দেখো একটা বিশাল ধুলোর ঘূর্ণি কেমন স্পিতি নদীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে। ঘড়ি বলছে 3:27। আকাশে বেশ ঘন কালো মেঘ, যদিও ছেঁড়া ছেঁড়া নীল আকাশও দেখা যাচ্ছে ফাঁক ফোকর দিয়ে, তাও কেমন অন্ধকার হয়ে এসছে দেখো। বাঁদিকের এই যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু কিব্বারের স্নো লেপার্ড রিসার্চ সেন্টার। তার মানে আমরা কিব্বারে পৌঁছে গেছি। গাড়ি থেকে নামতেই আবারও দুরন্ত রেবেল হাওয়ারা এসে ঘিরে ধরলো একেবারে। খুব বেশি হলে 400 থেকে 450 লোকের বাস হবে এখানে। একটা আলাদাই ভাইব ফিল করছি। যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফি করো তাদের জন্য এটা স্বর্গ হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো স্নো লেপার্ডের জন্য এই গ্রাম প্রসিদ্ধ। ইনফ্যাক্ট একে লেপার্ড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে, ঝটপট প্ল্যান করে ফেলো। কিব্বারের বসতি পেরোতে না পেরোতেই এই সবুজ প্রান্তরে এসে পড়লাম। আপাতত আমরা নামছি, কিন্তু এরপর আবার উঠব। পরের গন্তব্য তো নিশ্চয়ই বুঝতে পারছো, চিছাম ব্রিজ। ওই যে ওপারে যে গ্রামটা দেখছো, ওটাই চিছাম গ্রাম। আর ওই ব্রিজটাই হলো চিছাম ব্রিজ। দেখতে সাধারণ ব্রিজ হলেও যে সে ব্রিজ নয় কিন্তু বাপু, এটা এশিয়ার সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ বলে কথা। ব্রিজটি তৈরি করা হয়েছে সাম্বালাম্বা নালা নামের একটি গভীর ও খাড়া গিরিখাতের ওপর, যার গভীরতা 1000 ফুটেরও বেশি। একটা অলমোস্ট ইম্পসিবল টাস্ককে খুব নিপুণতার সাথে সম্পন্ন করেছে বিআরও। 15 বছর লেগেছে এই ব্রিজটা হতে। জাস্ট দেখো, এই যে পার্টটা আমরা এখন যে পারে আছি, এই পার্টটা ওইখানে হচ্ছে চিছাম গ্রাম। আগে এই গ্রামটা পুরো বিচ্ছিন্ন থাকতো। এখান থেকে ওই একটা ম্যানমেড রোপওয়ে করে, মানে ওই হাতে টানা রোপওয়ে যেটা, সেটাই করে জিনিসপত্র আদান প্রদান, যোগাযোগের মেন মাধ্যম সেটাই ছিল এই ব্রিজটা হওয়ার আগে। ওই যে নিচে, ওটাই হলো সাম্বালাম্বা নালা। আর কিছু থাক না থাক, হাওয়াটা এখানে কমপ্লিমেন্টারি। এই ব্রিজটার উচ্চতা প্রায় 13,600 ফুট।
আর যখনই এক একটা গাড়ি যাচ্ছে বৃষ্টি এভাবে কাঁপছে। ইঞ্জিনিয়ারিং অ্যাট ইটস পিক। 15 বছর লেগেছে বিহারের এই ব্রিজটা বানাতে। হাওয়া হচ্ছে চূড়ান্ত। চলো এবার হোটেলে ফেরার পালা। কাজার প্রথম দিনেই কিন্তু ফাটাফাটি 3টে সাইট সিং হলো, তাই না? হোটেলে ফিরে দেখি হোটেলের 2 দাদা ক্রিকেট খেলছে। ব্যাস, আর কি নিজেকে আটকে রাখা যায়। নেমে পড়লাম সবাই মিলে। কাজার প্রথম দিনে 16 কলা পূর্ণ করে 18 কলার দিকে এগিয়ে দিল এই মুহূর্তরা। ওদিকে দূরে দেখো বরফাবৃত পাহাড়গুলোয় কেমন গোধূলির মায়া খেলা করে যাচ্ছে। আহা, একে যদি নৈসর্গিক না বলি আর কাকে বলবো বলতে পারো? সন্ধে নেমেছে কাজায়, আর জাস্ট এটার অপেক্ষাতেই তো ছিলাম আমরা। সন্ধ্যের স্ন্যাক্সে এক চাউ খেয়েই বসে পড়লাম অন্তাক্ষরী খেলতে। कहो न कहो ये आंखें बोलती हैं। वाह 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 नाइस। মোটেই গানটা এটা দিয়ে শুরু না। ঠিক আছে, ওর জন্য ছাড় আছে। গো গো রূপমা পড়িও ক্ষমা। বসই। না ওসব করলে হবে না। না 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 না। কি জানো তো, কখনো কখনো মুহূর্তরা না নিজে থেকে তৈরি হয় না, তৈরি করে নিতে হয়। ঠিক যেমন আমরা নিলাম। তারপর সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, পনির, মটন কষা আর চাটনি দিয়ে জমিয়ে ডিনার করলাম। স্বাদ নিয়ে আর নতুন করে কি বলি। ভেবেছিলাম কাজাতে মিল্কি ওয়েটাও দেখবো আজ, কিন্তু চাঁদের আলো এবং মোক্ষম সময় মেঘের দাপটে দেখা গেল না। তবুও যতটুকু পেলাম সেটাও আমার কাছে অনেক অবর্ণনীয়। এবার যে আমার যাওয়ার সময় হলো। আজকের পর্ব এখানেই শেষ করি। তবে কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আজ আমায় প্রথম দেখলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30টায় দেশ বিদেশের ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প নিয়ে হাজির হই। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার আগামী সোমবার আরও একটা ফাটাফাটি পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মেকপিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।